ঘটনার আড়ালে কোনো ঘটনা আছে কিনা এটি একজন বক্তা বা স্পিকার যিনি থাকেন তার কাছ থেকে আমরা জানতে চাইব। অর্থাৎ যা আমরা দেখছি তার পেছনে কোনো তথ্য আছে কিনা, কোনো সত্য আছে কিনা, যেই জিনিসগুলো তিনি হয়তো বিশ্লেষণ করতে পারবেন। তিনি সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন, সে হিসেবেও তার কাছ থেকে অনেক মূল্যবান বিষয় আমরা জানতে পারবো এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তিনি অ্যানালাইসিস করে থাকেন। ঢাকার উত্তরের যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, আমরা সবাই জানি, আমরা সবাই এখন দুঃখে আছি। আমাদের আজকে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। শোক দিবসও কেন, শোক দিবসের পরিবর্তে অন্য কিছু করা যেত কিনা সেটিও একটা প্রশ্ন। আবার হচ্ছে এই দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন, তার সঠিক সন্ধান কি আসলে মানুষ জানতে পারছে, তথ্য কি জানতে পারছে, সেটা নিয়েও প্রশ্ন আছে। তাছাড়া এই দুর্ঘটনা কেন, এই জনবহুল এলাকায় বিমান উড্ডয়নের পারমিশন আছে কিনা বা উড্ডয়ন করার নিয়ম আছে কিনা, সেই বিষয়গুলো চীনের কিছু কিছু প্রকৌশলী সেই মাইলস্টোন স্কুল নাকি ভিজিট করেছেন, তারা বলছেন এটা যান্ত্রিক গোলযোগ। সেটাও কেন বলেছেন? এয়ারফোর্সের কেউ কি প্রাথমিক পর্যায়ে রেস্কিউ কার্যে এসছিলেন কিনা? যেহেতু বিমান উড্ডয়ন করেছে, সবাই জানেন, বিমান বাহিনীর সবাই, সেক্ষেত্রে বিমান বাহিনীর প্রধান যিনি রয়েছেন তার কোনো ভূমিকা আছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং আমাদের আজকের বক্তা, আজকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি আছেন, তার কাছে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে বা প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন। সেই অনুযায়ী তাকে প্রশ্ন করবে এবং তিনি সেটির উত্তর দেবেন বলে আশা করছি। জি জি, জনাব আখতারুজ্জামান সাহেব, আপনি একটু বলবেন প্লিজ, এই যে আমাদের দেশে এই দুর্ঘটনাটি ঘটলো, আপনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, সেখান থেকে আমরা যদি, শুরুতে অনেক কিছু হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, তার মধ্যে আমি যেটি জানতে চাইব যে বিমান বাহিনী নিশ্চয়ই ট্রেনিং কোনো বিমান যদি উড্ডয়ন করে সেই ক্ষেত্রে বিমান বাহিনীর সবাই জিনিসটা অবগত থাকেন। সেই ক্ষেত্রে বিমান বাহিনী কর্তৃপক্ষই সবার আগে সম্ভবত এই দুর্ঘটনার কথা জানার উচিত বা জেনে থাকেন। সেই ক্ষেত্রে তারা কোনো তড়িৎ ব্যবস্থা নিয়েছেন কিনা এই দুর্ঘটনাস্থলে? জি ধন্যবাদ ইসলাম ভাই, ধন্যবাদ আবার আপনাকে। বিষয়টা কিন্তু আমি অন্যভাবে দেখি। এটাকে আমি দুর্ঘটনা হিসেবে দেখি না, এটাকে আমি একটা হত্যাকাণ্ড হিসেবে দেখি। আমি মনে করি একটি হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা ইচ্ছাকৃত হোক, গাফিলতি হোক বা দুর্ঘটনায় হোক, যেভাবে হোক, সেটাতে নিষ্পাপ 25 জন শিশু, 27 জন শিশু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি মারা গেছে, আর অগণিত শিশুরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। যেটা শোক শব্দটা খুব কম এটার জন্য, শোক দিয়ে আপনি এটাকে ঢাকতে পারেন না, তথাকথিত শোক দিবস পালন করে আপনি দায়িত্ব এড়াতে পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে, এটা অপরাধ হয়েছে। অপরাধে শাস্তি করার জন্য সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি তো আশা করেছিলাম, কামনা করেছিলাম যে এটার সঙ্গে দুর্ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে। এমনকি বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত, তাদের ব্যর্থতা, গাফিলতির দুর্ঘটনা, যদি সেটা যান্ত্রিক গোলযোগ হয়ে থাকে, একটি জাহাজ উড্ডয়নের আগে তার সার্টিফিকেশন লাগে, সেখানে যান্ত্রিক গোলযোগ হওয়াটা এত স্বাভাবিক নয়। সেটার জন্য কারো না কারো ব্যর্থতা থাকে, ব্যর্থতা আছে। তারপরে আপনাকে বলা হয়েছে প্রশিক্ষণ ট্রেনিং বিমান, এবং সেখানে বলা হয়েছিল সোলো ফ্লাইট, অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট তার জীবনে প্রথম একা একটা বিমান চালাতে যাচ্ছে। সেখানে তো অনেক ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার, অনেক ধরনের সতর্ক অবস্থা অবলম্বন করা দরকার। সেইগুলা নেওয়া হয়েছে কিনা আমার জানার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু নেওয়া হয় নাই বলে আমি বিশ্বাস করি। কারণ নেওয়া হইলে অন্ততপক্ষে তার জিনিসটা ছিলেন, যিনি ব্যাক সিটে বসা ছিলেন, ব্যাক সিটে মানে উনি যে এয়ারপোর্টে বসে থেকে যে টাওয়ারে বসে থেকে তার ট্রেনিংটা, যে প্রশিক্ষণটা দেওয়ার যে কথা, তিনি তো তাৎক্ষণিকভাবে সেই কাজটা করতে পারতেন। কিন্তু সেখানে আমরা এখানে চরম ব্যর্থ দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা আমাকে দুঃখ দিয়েছে, আজকে আমাদের সারা জাতি ক্রোধে ক্রোধান্বিত হওয়া উচিত ছিল, সারা জাতিকে ঘর থেকে বেড়ে আসছিল। আমরা আমার শিশুর নিরাপত্তা দিতে পারবো না, এর চেয়ে বড় ব্যর্থতা একটি সরকারের আর কি থাকতে পারে? তারপরে দেখেন সরকারের যে গুণে ধরা পচা ধরা মনোভাব, যে কথাগুলো বলছেন, যে বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন গতকালকে আমরা কোন পরিষদের
বা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে আমরা সাইটে দেখি নাই, না, স্কুলে যেতে সেটা দেখি নাই, হাসপাতালে যেতে দেখি নাই, কোথাও দেখি নাই। বরঞ্চ উল্টা দেখলাম পত্র পত্রিকায় যে রাজনীতিবিদরা যখন গেছে তাদের সমালোচনা করতেছে, অর্থাৎ সরকার উস্কায় দিচ্ছে, অর্থাৎ সরকার নিজে যাচ্ছে না, সেখানে রাজনীতিবিদরা যাচ্ছে বলে এটা বিভিন্ন কাগজ পত্রিকা দিয়ে, প্রথম আলো এবং ডেইলি স্টার দিয়ে উস্কায়া দিচ্ছে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি, তাৎক্ষণিকভাবে। অর্থাৎ রাজনীতিবিদরা কেন গেল, কিন্তু একবারও পত্র পত্রিকায় প্রশ্ন করলো না যে সরকারি কর্তৃপক্ষ কেন আসতো না, কেন স্বাস্থ্য উপদেষ্টা আসতেন না, কেন শিক্ষা প্রতিষ্ঠা আসতেন না, কেন শিক্ষা সচিব আসতেন না, কেন ডিজি এডুকেশন গুলো আসতেন না, কেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেন না, কেন সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না, এইটা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। বরঞ্চ তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আমি বলতে হচ্ছে, গালি দিয়ে বলতে, গালি না দিলে হবে না, এই শুয়োরের বাচ্চা প্রথম আলো এবং এই ডেইলি স্টার কুত্তার বাচ্চারা নিউজ করেছে রাজনীতিবিদরা কেন ওখানে যাবে, কিন্তু কুত্তার বাচ্চারা একবার প্রশ্ন করে নাই সরকার কেন এখানে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে তাদেরকে বলা হয়েছে সরকার থেকে এই ধরনের নিউজ করেন, এগুলোকে ডিসকারেজ করেন, অর্থাৎ তারা আসে নাই। এটা আচ্ছা, কেউ যায়নি, এটা কিভাবে হতে পারে? শিক্ষা উপদেষ্টার কথা বললেন আপনি, আমি তো শুনে অবাক হচ্ছি। জি, আপনি প্রথম আলোকে জিজ্ঞাসা করেন, ডেইলি স্টার জিজ্ঞাসা করেন তারা কেন রাজনীতিবিদদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিল, কেন তারা প্রশ্ন করলো না শিক্ষা উপদেষ্টা কেন আসলেন না, কেন দৌড়ে উনি স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে, কার ছেলে মেয়ে মারা গেছে, এটা তো ওন করতে হবে। শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে, সে ওন করতে হবে শিক্ষক এই বাচ্চাদেরকে, শিক্ষকদেরকে, তার প্রতিষ্ঠানকে, তার প্রতিষ্ঠান, সে ওন করলো না। বলেন জি জি জি, এখন আপনি বলেন, বিষয়। এখন আপনি আমরা কি অবস্থার মধ্যে আছি? এখন এগুলো বললে আপনারা বলুন আমরা গালাগালি করি, গালাগালি ছাড়া তো আপনারা, আপনাদের গায়ের চেয়ে আমরা এত মোটা, গালাগালি ছাড়া প্রকাশ করা যাচ্ছে না। রাইট, হ্যাঁ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনতে পাচ্ছি, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এটাকে আমি অভদ্রম বলছি না, এটাই জি জি, না, ভালো অর্থেই মানে ক্ষোভটা প্রকাশিত হচ্ছে, ক্ষোভ প্রকাশ। জি, হ্যাঁ, আপনি এই মুহূর্তে একটা জাতীয় দৈনিক বলে দাবি করেন, আপনারা কেন এই ধরনের নিউজ করলেন? রাজনীতিবিদদের কি কাজ হাসপাতালে? তাহলে আচ্ছা, আমি আরেকটু কাজ ছিল না? এখন যে সঠিক তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি না, হাসপাতাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী বা স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে যদি যৌথভাবে একটা কতজন আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কতজন মারা গেছেন, সেই তথ্যগুলো যদি অভিভাবকদেরকে জানানো হতো, তাহলে কিন্তু দেশে এত গুজব প্রচারিত। কেউ বলছেন 300 জন মারা গেছে, কেউ বলছেন 200 জন মারা গেছে, কেউ বলছেন 100 জন মারা গেছে। একজনও যদি মারা যায়, কিন্তু সেটার সঠিক তথ্য প্রমাণ প্রয়োজন ছিল তো। জি, আমি তো তাৎক্ষণিকভাবে মনে করি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে একটা অফিস করা দরকার ছিল, ওটা টাস্ক ফোর্স করা দরকার ছিল, একটা 24 ঘন্টা সকল তথ্য নিয়ে ওনার অফিসে একটা অফিস করা দরকার ছিল, এবং সেখানে একজন সিনিয়র মিনিস্টারকে দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা দরকার ছিল, যারা সকল তথ্যাদি সংগ্রহ করবে, কোথায় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কোথায় চিকিৎসা কি গাফিলতি হচ্ছে, কাকে ইমিডিয়েটলি রেস্কিউ করলে বা অন্য কোথাও পাঠাইলে বা ভালো অন্য কোনো চিকিৎসককে দিয়ে আসতে পারলে, এমনকি কোনো ভালো প্রশিক্ষক বা কোনো ডাক্তার চিকিৎসক যদি হাসপাতালে না থাকে, যদি জেলখানাও থাকে, তাহলে জেলখানা থেকে এনেও তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হতো। যেমন ডক্টর সামন্ত, আমরা অনেক ডাক্তার হতে পারবো, ডক্টর সামন্তলাল এবং ডাক্তার হতে পারবো না, সে জয় অপরাধ থাকুক, কিন্তু এই মুহূর্তে তাকে আমাদের প্রয়োজন ছিল, তাকে নিয়ে আসতে পারতাম, আসে নাই। আজকে দুর্ভাগ্যজনক হলো এই সরকার আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ দেখি নাই। আজকে আমরা একটা জিনিস দেখলাম, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন আমার সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব একটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন, টেলিভিশনে আমার খেয়াল করে কোথায় গিয়েছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এই ব্যাপারে ওনার মতামত কি? সেই লজ্জাস্কর, ডিসগ্রেসফুল। উনি বললেন কি, ব্রিগেডিয়ার শাখাওয়াত একজন ক্যারিয়ার আর্মি অফিসার এবং একজন, মানে আমি কি বলবো, সবাই তাকে ভালো একজন বলে,
মানে হ্যাঁ, কাকে, আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছেন গত 20 বছর। হ্যাঁ, হ্যাঁ গণতন্ত্র, শিখেছেন, ইলেকশন, হ্যাঁ সুষ্ঠু হ্যাঁ নির্বাচন। জি, হ্যাঁ, উনি শিখেছেন। উনি কি বললেন যে এই বিষয়ে উনি খবর নিয়ে জানাতে হবে, এই বিষয়ে উনাকে খোঁজ নিয়ে জানাতে হবে। তার মানে উনি সচ্ছেন হিপোক্রেট। উনি জানেন না যে জনবসতিপূর্ণ এলাকায় একটা বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এটা জানেন না ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি কার আস্থা অর্জন করতে চাচ্ছেন? উনি কি আর কত চাকরি করবেন, আর কত ধান্দাবাজি করবেন? উনি তো জনগণের আস্থা হারিয়েছেন। আজকে উনার মতো, আমি উনার একজন ভক্ত ছিলাম, আমাকে আজকে বলতে হচ্ছে উনিও ওই প্রথম আলো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাদের কাতারে চলে গেছেন। উনার এই বক্তব্যের মাধ্যমে উনিও সেই কাতারে চলে গেছেন। উনি কি করে উনি বলতে পারতেন না? কি করে বলেন? উনি জানেন না? উনি খবর নিয়ে জানাবেন? এই জাতিকে ধোঁকা দিচ্ছেন আপনি, শপথ নিয়েছেন আপনি। আহারে, হ্যাঁ, এই যে দুর্ভাগ্যজনক ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, আপনি ইউ হ্যাভ ডিসগ্রেসড আওয়ার আর্মি, ইউ হ্যাভ ডিসগ্রেসড। আপনি কাকে বাঁচানোর জন্য, কাকে রক্ষা করার জন্য কথাগুলো বললেন? আপনি জনগণের পক্ষে কাজ করবেন। জনগণ আপনাকে দেখতে চায়, জনগণের জন্য আপনি কাজ করতেছেন। আপনি এটা কি বক্তব্য দিলেন? আপনি জাতির কাছে অনুমতি ক্ষমা চান। আমি আশা করবো আপনি অনন্তবিলম্বে জাতির কাছে ক্ষমা চাবেন। আমার এই ভিডিওটা আপনি দেখান, তার কাছে পাঠান, পাঠিয়ে বলেন আমি তার অনন্ত বিলম্বে জাতির সামনে করজোরে ক্ষমা চাইতে বলছি। উনি এটার অপরাধ করেছেন। উনি জানেন না উপদেষ্টা হিসাবে, শিল্প উপদেষ্টা হিসাবে, উনি শ্রম উপদেষ্টা হিসাবে এবং এক দেশের একজন ক্যারিয়ার আর্মি অফিসার হিসাবে উনি জানেন না যে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান চালানো যায় কি না। কোন সেফটি রুলে এটা এলাও বলেন? কোন নিরাপত্তা রুলে, সেফটি রুলে এটা এলাও করা হবে? কোন রুলে আমাকে দেখান। কোন এমার্জেন্সিতে, কোথায়, কোন দেশে, কোন পৃথিবীর কোন মানদণ্ডে এটা এলাও করা হবে? এটা আপনারা করেছেন। তার মানে আপনার জি, সরকার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আমরা আশা করেছিলাম, আমরা চেয়েছিলাম বিমান বাহিনী প্রধানের ব্যর্থতা, এখন দেখছি এটা সরকারের ব্যর্থতা। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সরকারের উপরে দায়িত্ব নিয়ে গেলেন। তার সরকার জানে না কোনটা সঠিক কোনটা বেঠিক। বেঠিক। এই জি, সরকার আমি এখানে কালেক্টিভ রেসপন্সিবল। সো ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব নিয়ে নিলেন যে এই বর্তমান যে সরকার বাংলাদেশে কাজ করছে, তারা তাদের দায়িত্ব কি, তাদের ক্ষমতা কি তারা জানে না। সেটাই জানে না। জি, জি। আচ্ছা, আপনাকে আরেকটি, আমি একটা, জি, আই কন্ডেম ইট, এবং আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি নিন্দা প্রকাশ করছি। আমি আশা করি উনি উনার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। জি, জি, ধন্যবাদ। আপনাকে আর আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমি একটা ছোট্ট কথা বলি। ধরেন গুলিস্তানে একটা সমাবেশ হচ্ছে, সমাবেশে একটা বাস ঢুকে গেল, এটা আমি একটু আগে বলেছি, বাস ঢুকে গেল এবং সেখানে হতাহত অনেক। সেখানে তখন বাস ড্রাইভারের চরিত্র কৃতিত্ব নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, বাস ড্রাইভারের উত্থান নিয়ে আলোচনা করছি, বাস ড্রাইভার কোথায় জন্মগ্রহণ করেছেন, বাস ড্রাইভারের স্ত্রীকে, সেই বিষয়গুলো মানুষের তখন কেমন লাগবে? হত্যাকাণ্ড নিয়ে, চিকিৎসা নিয়ে, কতজন মারা গেছে সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমরা বাস ড্রাইভার কোথায়, কিভাবে চাকরি পেয়েছেন, কিভাবে বাস ড্রাইভ করেছেন, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা করছি। সেই মুহূর্তে জনগণের অবস্থা কি দাঁড়াবে, মনের অবস্থা কি দাঁড়াবে? আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একজন পাইলট মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনায় নিহত হয়েছে, এটাও দুঃখজনক। কিন্তু ছেলে মেয়েদের যে আজকে এই বিপর্যস্ত অবস্থা, অভিভাবকদের যে আজকে এই বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থাকে গুরুত্ব না দিয়ে একজন পাইলটকে নিয়ে এত আলোচনা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দুর্ঘটনা যে পাইলট নিহত হয়েছে সেটা দুর্ভাগ্যজনক না, সেটা হলো কি বলে, আপনি এটাকে দুঃখজনক বলবেন না, এটা দুর্ভাগ্যজনক বলবেন। কারণ এই পাইলটটাকে আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই, প্রপার প্রশিক্ষণ দিতে পারে নাই। কাজেই প্রশিক্ষণ দিতে না পারার কারণেই তার পক্ষে সে এরকম একটা দুর্ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। সে দায়িত্ব তার সম্পূর্ণ। হ্যাঁ, আমি গতকালকে রাত্রে বলেছি যে তার পরিবারকে রাজশাহীতে নিয়ে এসে হেডলাইন নিউজ করা, ছবি দেখানো, এটা অমানবিক হয়েছে। এটা এই যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের প্রতি প্রহসন করা হয়েছে, তাদের প্রতি অসম্মান করা হয়েছে। যে সমস্ত কথাগুলো পাইলট সম্বন্ধে বলা হচ্ছে, এইগুলা সরাসরি আমাদের এই শিশুদের প্রতি অপমাননা করা হচ্ছে। এই শিশুরা যারা, এই নিষ্পাপ শিশুরা যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের প্রতি প্রহসন করা হয়েছে এবং প্রহসন করা হচ্ছে। এই প্রহসন বন্ধ করা হোক। এই প্রহসন চলতে পারে না। দুর্ঘটনা, সব দুর্ঘটনা না।
আচ্ছা আপনার ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস নয়। কাজে ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস হবে না। আপনি কেলাসির কাজ করবেন, আপনি দুর্ঘটনা করবেন, দ্যাট ক্যানট বি দুর্ঘটনা। এখানে বিমান ওই পাইলটের কেলাসিস আছে কিনা, তার ব্যর্থতা আছে কিনা, সে যান্ত্রিক গোলযোগ হইতে পারবে কি পারবে না, এখানে যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করেন, সুইচ অন অফ না করেন, তাহলে গোলযোগ হইতেই পারে। সেটা তো যন্ত্রের দোষ না, যন্ত্রকে যে চালাবে তাও তো দোষ আছে, তাও তো গাফিলতি আছে। এখন যদি সে গার্লফ্রেন্ডের সঙ্গে টেলিফোনে কথা বলে যদি সে চালায়, যদি সেখানে তার মোবাইল ছিল কিনা, ওই ফ্লাইটের কাছে মোবাইল ছিল কিনা দেখতে হবে। সেটা আবার ভিডিও করে তার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে কিনা, তার পরিবারকে দেখাচ্ছে কিনা, কারণ আমরা জানতে পারলাম তার প্রথম সলো প্রশিক্ষণ হবে, সেটা তার পরিবার জানতো। কি করে জানতো? সেনাবাহিনীর প্রশিক্ষণ তো একটা কনফিডেন্সিয়াল ম্যাটার্স। ওই অফিসার আজকে সলো ফ্লাইটে চালাবে, এটা তার পরিবার কি করে জানবে? এটা জানানোর নিয়ম নেই, জানার নিয়ম নেই, জানার সুযোগ নেই, এটা আমরা জানি না। আপনি একটু বলতে পারে না বাবা আমি আজকে সোলো প্লেন চালাবো, আমি যাচ্ছি, বা ওয়াইফকে বলতে পারে না, বা সন্তানকে বলতে পারে না। তার রুটিন কি আছে? তার মানে হি ওয়াজ ট্রাইং টু টেক সাম প্রাইড অন ইট। সেটা জানানো মানে কি? সে ট্রাইং টু টেক সাম প্রাইড অন ইট। সে প্রাইডটা নিতে পারে না। অনৈতিক অনেক কাজ আমরা করে আসছি বলেই তো আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি। একটা বিমান প্রশিক্ষণ কে কি করতেছে, কোন ফ্লাইটে করতেছে, এটা তো কনফিডেন্সিয়াল ম্যাটার্স। এটা ফ্যামিলিকে জানানোর ম্যাটার্স তো না। কাজে এটা জানিয়ে ফ্যামিলিকে, তার মানে ওখানে মোবাইল থাকতে পারে, হয়তো ওখানে ভিডিও ক্লিপ থাকতে পারে, ওখানে সে হয়তো